স্বাগত। দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাজুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আমিনুল ইসলাম। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। আমিনুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বিডিআর হত্যাকাণ্ডে আসামি পক্ষের আইনজীবী হিসেবেও পরিচিতি অর্জন করেন তিনি। জুলাই আন্দোলনে সারা দেশে মানবতা বিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য 2024 সালের 5 সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। বিদায়ক্ষণে নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগত জানান তাজুল ইসলাম। আমি তো মনে করি কোনো শঙ্কার কারণ নেই। এটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। এক দল যখন ক্ষমতার থেকে চলে যায়, আমি এখানে নিয়োজিত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন নতুন সরকার এসছেন, তারা তাদের পছন্দের লোককে, তাদের কাজের সুবিধা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসিয়েছেন। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকলো এবং আমি একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব যে বিচার প্রক্রিয়া এখানে চলমান আছে সেটার জন্য অবশ্যই অব্যাহত থাকে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান সকালে প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। সকাল 9টায় অফিসে পৌঁছান তিনি। এই সময় সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে 3 বাহিনীর প্রধানগণ স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দিনের কার্যসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন সহ অন্যান্যরা। ঢাকা উত্তর ও দক্ষিণ সহ 6টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে রোববারে বিষয় প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCCর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন শফিকুল ইসলাম খান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCCর প্রশাসক হিসেবে আব্দুল সালামকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কায়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সাখাওয়াত হোসেন খান এবং শওকত হোসেন সরকারকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। এক প্রতিক্রিয়ায় DSCCর নয়া প্রশাসক নাগরিক সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করেন। মশার যে উপদ্রব সেটা আমরা জানি। মশার জন্ম হয় অনেকটা নাগরিক অসচেতনতার কারণে। নাগরিকরা যাতে সেটাও সচেতন হতে পারে, প্লাস সিটি কর্পোরেশন যাতে মশক নিধনের কার্যক্রমটা আরও দ্রুত করতে পারে, সেটার জন্য আমি চেষ্টা করি। এবং সবাই সম্মিলিতভাবে আমরা কিভাবে এটাকে আরও ঢাকা শহরটাকে বাসযোগ্য করতে পারি, সেটার জন্য সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে ইনশাআল্লাহ আমরা সফল হতে পারি। নিয়ম নীতি থাকার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সহ মোট 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে সব সিটি কর্পোরেশনে নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কথা জানান তিনি। আরও জানান, সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে। এক্ষেত্রে বিএনপির সাথে সম্পৃক্ত ও ভূমিকা রাখা ব্যক্তিরা বিবেচিত হবেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, বিষয়টি আইনগতভাবে দেখা হচ্ছে। সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। অনেক জায়গায় আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে, অনেক জায়গায় এটা আমরা চাইনি এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে।
জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ে চমক রাখবে জামায়াত ইসলামী। সেই লক্ষ্যে অভিজ্ঞ এবং জনপ্রিয় ব্যক্তিদেরকে সামনে রেখে মাঠ গোছাচ্ছে দলটি। এছাড়া সংসদের প্রথম অধিবেশনের আগেই বিরোধী দল হিসেবে সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। রাজনৈতিক পট পরিবর্তনের পরে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এখন কার্যত চালাচ্ছেন আমলারা। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদের মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে তাদের জায়গায় বসানো হয়েছে প্রশাসক। কাউন্সিলর অফিস থেকে নাগরিক সেবার কার্যক্রম সরিয়ে নেওয়া হয়েছে আঞ্চলিক অফিসগুলোতে। এই রদবদলে অনেকটাই স্থবির বিভিন্ন নাগরিক সেবা, থমকে গেছে উন্নয়ন কাজও। এমন পরিস্থিতিতে সফলভাবে সম্পূর্ণ হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। তাই স্বাভাবিকভাবেই এখন আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ। সরকার দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দেয়ায় নড়েচড়ে বসেছে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী। এ নিয়ে কাজও শুরু করেছে তারা। সাংগঠনিকভাবে যাদের একটা জনপ্রিয়তার বিষয় আছে, আর পাশাপাশি মাঠ পর্যায়ে আমরা দেখছি যে কাকে দিলে তিনি সেখানে ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এই দুটো বিষয়কে সামনে রেখে আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি এবং এটা হয়তো সিটি কর্পোরেশনগুলো আমরা হয়ে যাবে আগামী এই মাসের মধ্যেই আমরা একটা রেজাল্ট পাবো। আমাদের ফলাফলটা চলে আসবে কাকে আমরা দিলে ভালো হবে। আর বাকি যেগুলো আছে উপজেলা বা পৌরসভা ইত্যাদি ইত্যাদি, এগুলোতে একটু সময় লাগবে। এটা মার্চ মাসের হয়তো প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফাইনাল হবে। সংসদের সংরক্ষিত নারী আসনের বিষয়ে কি ভাবছে জামায়াত, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনের আগেই সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করবে জামায়াত। মহিলা আসনটা এখন আমরা আলোচনা করি নাই, যেহেতু সামনে অধিবেশন আছে 12 তারিখ, তো এর মধ্যে আমরা বসে এই বিষয়টা ফাইনাল করে নেব। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার স্থানীয় সরকার কাঠামোতে নিজেদের জনপ্রিয়তার শীর্ষে ধরে রাখতে চায় জামায়াত ইসলামী। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের হালি শহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশু সহ অন্তত 9 জন দগ্ধ হয়েছেন। সোমবার ভোর 5:30টার দিকে হালি শহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে এক ভবনে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় 6তলা ভবনটির 3য় তলায় একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা শিশু সহ 9 জন দগ্ধ হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুনে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়। নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা ছেলে সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। ভোরে উপজেলার সিংহাশোলপুর ইউনিয়নের বড়কুলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ, প্রতিবেশী ফেরদৌস শেখ ও একই গ্রামের ওসিকর ফকির। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার সিংহাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও নিউটনের লোকজনের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুল এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে হতাহতের এই ঘটনা ঘটে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুন্দরবনে আবারও শুরু হয়েছে বনদস্যু আতঙ্ক। গত বছরের 5 আগস্টের পর থেকে সুন্দরবনে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে অন্তত 10টি দস্যু বাহিনী। এতে আতঙ্কে রয়েছেন জেলে, বাওয়ালি ও মোয়াল সহ বনজীবীরা। তবে কোস্টগার্ড বলছে, দস্যু দমনে তারা নিয়মিত অভিযান চালাচ্ছেন। 2018 সালের নভেম্বরে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। এরপর স্বস্তি ফেরে জেলে ও বাওয়ালিদের মাঝে, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। গত বছরের 5 আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে সুন্দরবনে আবার সক্রিয় হয়ে ওঠে দস্যু বাহিনী। এখন 5 তারিখের পরে আপনি মনে করেন যে 4-5 দল হলো ডাকাত নামিছে। এখন আমরা খুব ভয়ে আছি। এখন আমাকে যদি একটা জালি ধরে নিয়ে যায়, 2 থেকে 3 লাখ টাকা দাবি করে। দীর্ঘ 4-5 বছরের ভিতরে আমরা খুব আরামে ছিলাম।
আর এখন শুনতেছি অনেক জায়গায় ধরতেছে। এদিকে কোস্টগার্ডের অভিযানে গত 1 বছরে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। একই সাথে দস্যুদের হাতে জিম্মি, 52 জেলে ও বাওয়ালিকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে অর্ধশত দস্যুকে। জানুয়ারি 2025 হতে এখন পর্যন্ত সুন্দরবনের ডাকাত ও জলদস্যু বিরোধী অভিযান পরিচালনা করে মোট 38টি আগ্নেয়াস্ত্র, 2টি হাত বোমা, 74টি দেশীয় অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি, 448 রাউন্ড কার্তুজ এবং ডাকাতদের কাছে জিম্মি থাকা 52 জন নারী ও পুরুষকে উদ্ধার করা হয়। এসব অভিযানে মোট 49 জন ডাকাতকে আটক করে ইতিমধ্যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও টেকসই উদ্যোগ ছাড়া সুন্দরবনকে আবার দস্যুমুক্ত করা সম্ভব নয়। অনেক কিন্তু জেলে জঙ্গলে যেতে ভয় পাচ্ছে এবং পাশও কমে গেছে, অর্থাৎ সরকার কিন্তু রাজস্ব থেকে বঞ্চিত হবে। যখন ডাকাত বেড়ে যায় সুন্দরবনে, তখনই কিন্তু হরিণ শিকার বেড়ে যায়, বাঘ শিকারেরও কিন্তু ঘটনা ঘটেছে ডাকাত যখন বেশি ছিল। তো সবগুলো সংস্থা মিলে যদি না কাজ করে একসঙ্গে, তাহলে কিন্তু এই ডাকাত কিন্তু নির্মূল করা সত্যিই কঠিন হয়ে গেছে। জীবিকার তাগিদে প্রতিদিনই ঝুঁকি নিয়ে সুন্দরবনে যেতে হচ্ছে হাজারো জেলে ও বনজীবীকে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে জানিয়ে দেব ঈদ বাজেটের খবর। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর শপিং মলগুলোতে এখন উৎসবের আমেজ। তবে সেই আমেজে এখনও পুরোপুরি ভিড়ের ঢেউ নামেনি। তাকে তাকে সাজানো রঙিন আর বাহারি পোশাকের সমাহারে জমজমাট প্রস্তুতি। অপেক্ষা শুধু ক্রেতাদের স্রোতের। ঈদ মানেই নতুন পোশাক, নতুন আনন্দ। সেই আনন্দকে ঘিরেই রাজধানীর বিভিন্ন শপিং মলে দোকানিরা সাজিয়ে তুলেছেন থ্রি পিস, শাড়ি, গাউন, কুর্তি থেকে শুরু করে শিশু ও পুরুষদের পোশাকের বিশাল সংগ্রহ। রঙে, নকশায় আর কাপড়ে রয়েছে বৈচিত্র্য। দেশীয় পোশাকের পাশাপাশি আছে নানা ধরনের বিদেশি নকশার ছোঁয়া। নারীদের পোশাকে নজর কাটছে হালকা ও ভারী কারুকাজ, সূচি শিল্প, হাতের কাজ আর পাথর বসানো নকশায় রয়েছে ভিন্নতা। বিক্রেতারা বলছেন, ক্রেতাদের পছন্দ ও সামর্থ্য বিবেচনায় এবারের সংগ্রহ আরও সমৃদ্ধ। চাহিদা ইন্ডিয়ান পাকিস্তান দুটো চাহিদা ভালো আছে মোটামুটি, ঠিক আছে। কাস্টমার কম আছে আমাদের এখানে। আমাদের আছে পাকিস্তানি ডিজাইনের, ইন্ডিয়ান ডিজাইনের আর দেশি প্রোডাক্ট আমাদের কাছে বেশি পাবেন। আমরা আশা করতেছি বেচা কিনা ভালো হবে। এই বছর নির্বাচন হয়েছে, এই উপলক্ষে আমাদের ইনশাল্লাহ বেচা কিনা আরও বেশি ভালো হবে। রমজানের শুরুর দিক হওয়ায় এখনও পুরোপুরি জমে ওঠেনি কেনাকাটা। তবে ভিড় এড়াতে অনেকেই আগেভাগেই যাচ্ছেন শপিং মলে। পছন্দসই পোশাক কিনে নিশ্চিন্ত থাকতে চান তারা। মেয়ের জামা কিনবো, আমার কিনবো, আর কিছু আত্মীয় স্বজনের গিফট কিনবো। বাচ্চার জন্য আজকে আসছি, বাচ্চার প্যান্ট কিনবো, গেঞ্জি কিনবো। তারপর ভাই আসছে, ওর গেঞ্জি প্যান্ট কিনবো। রমজান মাসের শুরুতে দামটা একটু বেশি থাকে, তো গতবার তুলনায় মনে হচ্ছে একটু বেশি, বাট একেবারে অস্বাভাবিক বেশি না। দোকানীদের প্রত্যাশা 10 রমজানের পর থেকেই বাড়বে বেচাকেনা। শেষ সময়ের ভিড়ে জমে উঠবে ঈদের বাজার। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশের মতো টাঙ্গাইলেও আসন্ন ঈদ উপলক্ষে বিপণী বিতানগুলোয় ক্রেতার সমাগম ধীরে ধীরে বাড়ছে। টাঙ্গাইলের ঈদ বাজারের খবর জানাচ্ছেন সহকর্মী সুমন খান। আজকে রোজার পঞ্চম রোজা, তো টাঙ্গাইলের যে ঈদ কেনাকাটার পর্ব সেটা 15 রোজার পর থেকে শুরু হয়। তো এখনো বিভিন্ন শোরুমগুলোতে লোক উপস্থিতি দেখা যাচ্ছে। পাশাপাশি টাঙ্গাইলের ঢাকার সাথে যে ব্র্যান্ডের শোরুমগুলো, টাঙ্গাইলে অনেক শোরুম টাঙ্গাইলে এখন রয়েছে। সেক্ষেত্রে টাঙ্গাইলের মানুষ এখন আর ঢাকায় যাচ্ছে না, টাঙ্গাইল থেকে কেনাকাটা করছে। এবার ব্যবসায়ীদের সাথে আমি কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা জানিয়েছেন যে এবার ছেলেদের যে পোশাকগুলো তার মধ্যে রয়েছে কাবলি এবং স্টেপ টাইপের হচ্ছে পাঞ্জাবি, আর হচ্ছে পলো টি শার্ট এবং ক্যাজুয়াল শার্টগুলো। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, টাঙ্গাইলের মূল যে শোরুম রয়েছে সমবায় সুপার মার্কেট, সেই সমবায় সুপার মার্কেটেও নানান ডিজাইনি রকমের মেয়েদের পোশাক এবং কি বাচ্চাদের পোশাক রয়েছে। সে জায়গায় ভিড় উপস্থিতি দেখা যায়নি। তো 15 রোজার পর থেকেই ভিড় উপস্থিতি দেখা যাবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। তো আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে টাঙ্গাইলের বেশ কিছু শোরুমগুলো
শোরুমগুলো আমি ঘুরে দেখেছি, সেই শোরুমগুলোর মধ্যে যেমন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শাড়ি, তো তাঁত শাড়ির এবার নিত্য নতুন ডিজাইন এসেছে, বিভিন্ন হাফ সিল্ক, তসর, টিস্যু বুটি, এবং কি সামনে গরমের ক্ষেত্রে নানান গরমের যে শাড়িগুলো হয়, পাঞ্জাবিগুলো হয়, সেগুলো এবার টাঙ্গাইলে প্রস্তুত করেছে। তো আপনাকে আরেকটা কথা আমি জানিয়ে রাখি যে টাঙ্গাইলের সার্বিক বিষয়ে এবং কি 15 রোজার পর থেকে ঈদের যে কেনাকাটার ধুম সেটা শুরু হয়ে যাবে। ইতিমধ্যে বিভিন্ন শোরুম এবং দোকানগুলোতে বেড়েছে এবং কিছুটা বেচা বিক্রি হচ্ছে, কাস্টমার আসছে, দেখছে, কেউ দরদাম করছে। তো এইভাবে চলছে। তো 15 রোজার পরে আশা করা যায় যে পুরোপুরি ঈদ কেনাকাটা শুরু হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনে অস্ত্রসহ প্রবেশের চেষ্টার সময় গুলিতে নিহত যুবকের পরিচয় প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। সন্দেহভাজন ওই যুবকের নাম অস্টিন টি মার্টিন। তিনি নর্থ ক্যারোলাইনার ক্যামেরনের বাসিন্দা। স্থানীয় সময় রোববার ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মারে লাগোয় অস্ত্রসহ প্রবেশের চেষ্টাকালে গুলিতে নিহত হয় সে। স্থানীয় পুলিশ জানিয়েছে রোববার ভোর থেকে অস্টিন নিখোঁজ ছিল বলে জানিয়েছে তার পরিবার। তবে অস্টিনের বিরুদ্ধে অপরাধের কোনো ইতিহাস নেই বলেও জানিয়েছে পুলিশের তদন্ত বিভাগ। নর্থ ক্যারোলাইনার থেকে ফ্লোরিডা যাওয়ার পথে তিনি বন্দুকটি কিনেছিলেন কিনা তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল নিউ ইয়র্ক সিটি সহ একাধিক এলাকায় জারি করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। প্রায় 5,40,00,000 মানুষ এই শীতকালীন ঝড় সতর্কতার আওতায় আছেন। নিউ ইয়র্ক সিটিতে 18 থেকে 24 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় হিমাঙ্কের 6 ডিগ্রি নিচে। এর মধ্যে নিউ জার্সি, কানেকটিকাট সহ অনেক অঙ্গরাজ্যে গণপরিবহন, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রে কমপক্ষে 3,500-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং শত শত ফ্লাইট বিলম্বিত হয়েছে। মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড এবং মাদক কারবারে এল মেনচো নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরপরই দেশটিতে তার সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ শুরু হয়। মেক্সিকোর ভয়ঙ্কর মাদক চক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান ছিলেন মেনচো। বিবিসি জানায় স্থানীয় সময়ে রোববার ভোরে জালিস্কো অঙ্গরাজ্যে মেনচোকে গ্রেপ্তার করতে গেলে তার সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি শুরু হয়। এ সময় গুরুতর আহত হন এল মেনচো। পরে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে বলে জানিয়েছে মেক্সিকো সরকার। এবারে জানাবো খেলার খবর। অস্ট্রেলিয়ার সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী দল। স্থানীয় সময় সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চলে অনুশীলন। শুরুতে আবহাওয়া কিছুটা ঠান্ডা ও বৃষ্টি থাকলেও এক পর্যায়ে অনুশীলনের জন্য অনুকূল পরিবেশ পায় পিটার বাটলারের শিষ্যরা। দ্বিতীয় দিনের অনুশীলনে নিজেদের মধ্যে প্রতিযোগিতামূলক পজিশনিং গেম খেলা হয়, যেখানে দ্রুত ট্রানজিশন ও বল নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হয়। অনুশীলন শেষে ক্লান্তি দূর করার জন্য আইস বাথ নেন ফুটবলাররা। বাংলাদেশের চেয়েও এখানে বেশ গরম। আমরা সবাই চেষ্টা করছি আবহাওয়ার সাথে মানিয়ে নিতে। দলের মধ্যে বোঝাপড়া ভালো। এখানে অনেক গরম, আমাদের বাংলাদেশে হচ্ছে এত গরম এখনো পড়ে নাই, এখানে অতিরিক্ত গরম, তো হচ্ছে আমরা এটার সাথে আপাতত মানায় নিতেছি। কিছুদিন আগেও ঠিকমতো অনুশীলন করতে পারতেন না দেশের শারীরিক প্রতিবন্ধী অ্যাথলিটরা, সঠিক খাদ্যাভ্যাসও ছিল না। এখন তারা স্বপ্ন দেখেন ক্রীড়াঙ্গনের যে কোনো ইভেন্টের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশকে নতুন পরিচয়ে পরিচিত করতে। এমন স্বপ্ন বাস্তবায়নে অ্যাথলিটদের চাওয়া কমিটির সদস্যরা যেন দায়িত্ব সুন্দরভাবে পালন করেন। খেলাধুলা রয়েছে শত রকমের ইভেন্ট, কিন্তু পা বা হাত নেই। স্ক্র্যাচে ভর করে খেলছেন ফুটবল, কেউ বা হুইল চেয়ারে বসে স্বপ্ন দেখেন দেশের ক্রিকেটে অবদান রাখার। তাদের এই অদম্য ইচ্ছা কি খুব সহজেই বাস্তবে রূপ দিতে পেরেছেন তারা? পূর্বকালে আমাদের সাথে যারা কাজ করছে তারা বিভিন্ন সময় আমাদের সাথে যেই রকম দুর্নীতি করছে, যেমন হচ্ছে যে আমার ছোট্ট একটা চায়ের দোকান ছিল, ওই চায়ের দোকান বিক্রি করে টাকা দিতে হয়েছিল। আর সেই জায়গায় আমাদের প্যারা অলিম্পিক কমিটি আমাদের নিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়া বিশ্বকাপ কোয়ালিফাই করার জন্য। মানে কতটুকু চেঞ্জ হয়েছে।
ক্রীড়া অঙ্গনে সংস্কার ইস্যুতে দায়িত্ব পান নতুনভাবে গঠিত ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি। অভিজ্ঞ ও তারুণের মিশেলে তৈরি এই কমিটিও কাজ করছে দেশে আনাচে কানাচে থাকা প্রতিবন্ধী অ্যাথলেটদের নিয়ে। আমি একজন ক্রিকেটার, আমি 2015 সাল থেকে ক্রিকেটের সাথে সম্পৃক্ত আর কি। তো তখন এনপিসির যে কমিটি ছিল এবং তাদের যে কার্যক্রম আমাদের নিয়ে একটা খেলোয়াড়দের নিয়ে, প্রতিবন্ধী খেলোয়াড়দের নিয়ে একটা তামাশা চলতো আর কি, যে আমাদের নামমাত্রই একটা প্রোগ্রাম করতো বা বছরে একটা ইভেন্ট করতো ক্রিকেটের, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে বা আপনার শারীরিক শিক্ষা কলেজ মাঠে, সেখানে মানে খুবই অস্বাস্থ্যকর পরিবেশে আমাদের রাখতো। আমরা এর আগে যেটা দেখছি যে আমরা আমপরি ফুটবল যখন খেলতে নামছি মাঠ পাই না ঠিক মতো, এখন আমরা ঘাসি মাঠে প্র্যাকটিস করতেছি, তখন আমাদের দেখা গেছে বালুর মাঠে প্র্যাকটিস করতে হয়েছে, ঠিক মতো আমাদের পানি ছিল না খাওয়ার মতো, দেখা গেছে একটা না 2 ঘন্টা 3 ঘন্টা প্র্যাকটিস করার পর আমরা যখন নিজেরাই পানি নিয়ে এসে খাইতাম, ওই পানিটা কেনার মতো আমাদের কমিটির টাকা পর্যন্ত দিয়ে নেই আমাদেরকে। আমাদের আগের যে কমিটি ছিল উনি খুবই বাজে অবস্থানে ছিল আর কি, খুব বাজে অবস্থানে আমাদেরকে রাখছিল, যে কারণে আমাদের কোনো ডেভেলপও নাই। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে দেশ পেল নতুন সরকার। ক্রীড়া অঙ্গন ও অভিভাবক হিসেবে পেয়েছে ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে। তাতে ক্রীড়া সংগঠকদের প্রত্যাশার মাত্রাটাও বেড়েছে। ওদের জন্য একটা ক্রীড়া কমপ্লেক্স তৈরি করতে পারি এবং সেখানে যদি তাদের শিক্ষার ব্যবস্থাপনা থাকে, তাদের আবাসনের ব্যবস্থাপনা থাকে, তাদের রেগুলার বেসিসে ক্রীড়া কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ শিক্ষার ব্যবস্থাপনা থাকে, তাহলে সে যেমন সুশিক্ষা শিক্ষিত হয়ে উঠবে, পাশাপাশি খেলাধুলায় সে পারদর্শী হয়ে উঠবে। আসলে গ্রাসরুট লেভেলে আমাদের কম্পিটিশনটা দরকার, অর্থাৎ প্রান্তিক পর্যায়ে যদি আমরা কম্পিটিশনটা না ছড়িয়ে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রপার ট্যালেন্ট হান্ট করতে পারবো না। প্রতিবন্ধীরা পরিবার, সমাজ ও দেশের বোঝা নয়, এই সত্য সকলকে উপলব্ধি করার তাগিদ সংগঠকদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। নানা জল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন ভারতের দক্ষিণ ও হিন্দি চলচ্চিত্রের এই সময়ের জনপ্রিয় নায়িকা রশ্মিকা মান্দানা। বর আরেক তারকা অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। সম্পর্ক নিয়ে এতদিন মুখে কুলু পেটে থাকলেও এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখার কথা স্বীকার করেছেন দুজনেই। এতদিন ধরে মুখে কুলু পেটেছিলেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। অনেকদিন ধরেই গুঞ্জন প্রেম করছেন তারা। তাদের বিয়ে নিয়ে চলেছে নানা জল্পনা কল্পনা। একের পর এক সামনে এসেছে বিয়ের নতুন নতুন তারিখ। আভাস দিলেও আনুষ্ঠানিকভাবে সে কথা কখনো ঘোষণা করেননি দুজনের কেউই। তবে এবার আর নয় লুকোচুরি, অবশেষে প্রকাশ্যে নিজেদের বিয়ের ঘোষণা দিলেন এ তারকা জুটি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন স্ট্যাটাস শেয়ার করে বিজয় ও রশ্মিকা তাদের বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা তাদের এই মিলনকে ভক্তদের দেয়া নামেই উৎসর্গ করেছেন। তাদের আসন্ন বিয়ের নাম হবে দ্য ওয়েডিং অফ বিরোশ। ভক্তদের দেয়া নামকেই সম্মান জানিয়ে নিজেদের বিয়ের নামকরণ করছেন তারা। ঘনিষ্ঠ সূত্র বলছে জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে ঐতিহ্যবাহী পারিবারিক রীতিনীতি মেনে আগামী 26 ফেব্রুয়ারি রাজস্থানের একটি প্রাসাদে অনুষ্ঠিত হবে মূল বিয়ের আনুষ্ঠানিকতা। 24 ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিয়ের বিভিন্ন আচার। আয়োজনের বিশেষ দিক কড়া গোপনীয়তা। উপস্থিত থাকবেন কেবল ঘনিষ্ঠ পরিবার ও নির্বাচিত অতিথিরা। বিয়ের ভেন্যুতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানে মুঠোফোন সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি ছবি তুলবেন যারা, তাদের সঙ্গেও গোপনীয়তা রক্ষার বিশেষ চুক্তি করা হয়েছে। অর্থাৎ নো ফোন নো লিক। এই নীতিতেই হচ্ছে এই বহুল আলোচিত আয়োজন। বিয়েতে কোনো তারকার উপস্থিতি থাকছেই না বলে জানা গেছে। তবে 4 মার্চ হায়দ্রাবাদে ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের জন্য একটি বড় সংবর্ধনার আয়োজন করা হতে পারে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এমনও জানা গেছে সম্প্রতি প্রথম সারির একটি ওটিটি প্ল্যাটফর্ম বিয়ের ছবি ও ভিডিওর এক্সক্লুসিভ স্বত্ব কিনতে প্রায় 60 কোটির প্রস্তাব দিয়েছে তাদের। তবে সেই প্রস্তাব সোজা সাপটা ফিরিয়ে দিয়েছেন বিজয় রশ্মিকা। ঘনিষ্ঠ সূত্রের দাবি, পবিত্র এ সম্পর্ককে ব্যবসায়িক চুক্তিতে পরিণত করতে চান না তারা। আলো ঝলমলে প্রচারের বদলে বিজয় রশ্মিকা বেছে নিয়েছেন ব্যক্তিগত পরিসরে বিয়ের আয়োজন। এখন ভক্তদের অপেক্ষা কবে প্রকাশ পাবে প্রিয় তারকা জুটির বিয়ের প্রথম আনুষ্ঠানিক ছবি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।
আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।